অবিভক্ত ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ ভবানী সেন, সুলেখক ভবানী সেন, তিনি তার প্রবন্ধে একসময় যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাড়ে ঠোড়ে বুর্জোয়া কবি বলে আখ্যায়িত করেছিলেন, সেই বুর্জোয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুরই রবিবার ডিওয়াইএফআই এর ডাকে বিশাল ব্রিগেড সমাবেশের সুর সাধলেন। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আশ্রয় করেই শুরু হলো ডিওয়াইএফআই এর 50 দিনের ইনসাফ যাত্রা শেষে রবিবার কলকাতায় বিশাল ব্রিগেড সমাবেশ। আর সেই ব্রিগেড সমাবেশ আরও একবার প্রমাণ করল যে রবিবার ব্রিগেডের রং লাল। আলোচনার শুরুতেই ভবানী সেনের দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলে আখ্যায়িত করার যে বিষয়টি আপনাদের সামনে আরও একবার উস্কে দিলাম, তার অন্যতম কারণ হচ্ছে ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশের শেষ লগ্নে যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বারা পাঠানো তার বিশেষ বক্তব্য পেশ করে জনগণের সামনে এই সমাবেশের অন্যতম সুর সাধিকা মীনাক্ষী মুখোপাধ্যায়, সেখানেও উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত। এই তিনটি লাইনই লিখে পাঠিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তার স্ত্রী এবং কন্যার মাধ্যমে, যা সভার একেবারে শেষ লগ্নে মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেডের বিপুল কমরেড জনসমাগমের মধ্যে উচ্চারিত করেন। বুদ্ধদেব ভট্টাচার্যের পাঠানো এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার এটা প্রমাণ হলো যে 2011 সালের জুলাই মাসে প্রমোদ দাশগুপ্ত স্মারক বক্তৃতার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে রবীন্দ্রনাথের পক্ষে সরব হয়েছিলেন, যেভাবে দেশের কমিউনিস্টদের দ্বারা রবীন্দ্রনাথকে বারে বারে বিদ্ধ করা হয়েছিল এবং তার তিনি তীব্র সমালোচনা এবং প্রতিবাদ করে জানান তার কাছে রবীন্দ্রনাথ একটু অন্য কিছু। তার সারা জীবন জুড়ে রবীন্দ্রনাথ শুধু তার না, সারা জাতির, সারা বাঙালি জাতি তথা সারা বিশ্ব মানুষের অন্তরে যদি একজন মানুষ সর্বক্ষণের সঙ্গী থাকেন, তিনিই হলেন রবীন্দ্রনাথ। আর তাই ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশের শেষ লগ্নে আরও একবার বুদ্ধদেব ভট্টাচার্যের পাঠানো মেসেজে উঠে এলো সেই রবীন্দ্রনাথ ঠাকুর। একটা কথা, আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, বিষয় অবশ্যই আপনাদের ভালো লাগছে, তাহলে আর দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন। এই সাবস্ক্রিপশনটা আপনার জন্য একেবারে ফ্রি, কিন্তু আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের অতিরিক্ত উদ্যোগ যোগাবে। একই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটা সমস্তটা শুনুন। সম্পূর্ণ ভিডিও শোনার পর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর একটা কাজ, আপনারা লাইক করছেন কিন্তু কমেন্ট করতে আবার ভুলে যাচ্ছেন, তাই লাইক এবং কমেন্ট দুটোই করুন, দুটো করতেই ভুলবেন না। তাহলে চলুন, বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে 50 দিনের ইনসাফ যাত্রা শেষে হয়তো কেউ বুঝে উঠতে পারেনি যে রবিবার শহর দেখবে অনেক বছর পর বামপন্থীদের এই বিশাল ব্রিগেড সমাবেশ। আজকের ব্রিগেড সমাবেশের শুরু থেকে শেষ ছিল এক অন্য নতুন বামপন্থী বা নতুন সিপিআইএমকে দেখা গেল এই গোটা ব্রিগেড সমাবেশ জুড়ে, যে বামপন্থীরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে রাখলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। কখনো কখনো সঙ্গে পেলেন তারা কাজী নজরুল ইসলামকে। আর এই গোটা ব্রিগেড সমাবেশে যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট উঠে এলো তা হচ্ছে লাল ঝান্ডার মাঝে আমাদের দেশের জাতীয় পতাকা তেরঙ্গা। এই তেরঙ্গা জাতীয় পতাকা শেষবার কবে যে ব্রিগেড সমাবেশে দেখা গেছিল তা হয়তো কেউ কখনো বলতে পারবে না। আসলে ব্রিগেড সমাবেশে এর আগে কখনো বামপন্থীদের হাতে তেরঙ্গা ঝান্ডা দেখা যায়নি। লাল ঝান্ডার ভিড়ে সমগ্র ব্রিগেডের মাঠ লাল হয়ে থাকতো, কিন্তু সেই লাল ঝান্ডার ভিড়ে এই প্রথমবার ডিওয়াইএফআই এর ডাকের ব্রিগেড সমাবেশ যা হলো তাতে দেখা গেল তেরঙ্গা ঝান্ডা। পাশাপাশি এই সমাবেশের শুরু থেকে শেষ জুড়ে রইলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচনার শুরুতেই বলেছিলাম না, এবারের ব্রিগেড সমাবেশ নতুন ইকুয়েশন সেট করলো। তা হচ্ছে এবারের ব্রিগেড সমাবেশে একটা বিষয় স্পষ্ট দেখা গেল, যেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করেছে, সেখানেই বামপন্থীদের এই ব্রিগেড সমাবেশ, যার
অন্যতম আহ্বায়ক থাকলো ডিওয়াইএফআই অর্থাৎ বামপন্থীদের যুব সংগঠন। সেখান থেকে দাঁড়িয়ে এই যুব সংগঠনের ডাকের এই ব্রিগেড সমাবেশের মঞ্চ সারা দিন আলো করে রইলেন বামপন্থী যুব নেতা নেত্রীগণ। অন্যদিকে বামপন্থী প্রবীণ নেতা নেত্রীরা রইলেন মাঠে সামনের সারির আসনে বসে। তারা সমগ্র সভা মাঠে একেবারে সামনের সারির চেয়ারে বসে শুনলেন এবং একই সঙ্গে উজ্জীবিত করলেন বামপন্থী যুব কমরেডদের। প্রথমত বলতে হয়, ব্রিগেড সমাবেশ মানেই আপনারা প্রথমেই একটা বিষয় এখনই হয়তো চোখে বা মাথায় ইকুয়েশন সেট করতে চাইছেন, তা হচ্ছে ব্রিগেড সমাবেশ মানেই লোক সংখ্যা। তাহলে আসুন প্রথমেই আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিই। এবারের ব্রিগেডে যে লোক সংখ্যা দেখা গেল তা 2011-র পর সত্যি বলতে কি বামপন্থীদের ডাকে এত বড় ব্রিগেড সমাবেশ অনেক দশক পর দেখল সারা রাজ্য। শেষবার 2019 সালে ব্রিগেডে উপস্থিত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাও শারীরিক সমস্যার কারণে, শারীরিক অসুস্থতার জন্য 15 মিনিটের মধ্যেই বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ি ফিরে গেছিলেন। সেই ব্রিগেড সমাবেশও এরকম উজ্জীবিত আকারে দেখা যায়নি। অনেক বছর পর ব্রিগেড সমাবেশে বামপন্থীদের মধ্যে এই নতুন জীবন, নতুন উন্মাদনা দেখা গেল। এটা অবশ্যই শুরু থেকেই সকলের নজর কেড়েছে। এবার আসুন লোকসংখ্যার নিরিখে এই ব্রিগেডের সাফল্য প্রথমেই বিচার করা দরকার। তা হচ্ছে কিছুদিন আগেই বিজেপি পেছনের থেকে রাজ্য জুড়ে গীতাপাঠ কর্মসূচি পালন করেছে এবং সেই গীতাপাঠ কর্মসূচিতে শুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেন না। কিন্তু শেষমেশ এই ব্রিগেডের মাঠেই হয়েছিল বিজেপির লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ এবং সেই গীতাপাঠ মঞ্চে একটা বিষয়ে বলতে হয়, রাজনৈতিক পতাকা ছাড়া, রাজনৈতিক রং ছাড়া মানুষ গীতাপাঠে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এদিন ডিওয়াইএফআই এর এই 50 দিনের ইনসাফ যাত্রা শেষে ব্রিগেড সমাবেশে যারা এসেছিলেন তারা অবশ্যই বাম কর্মী সমর্থক এবং বলতে হয় কোট আনকোটে কমরেড। এই কমরেডদের ভিড় যা দেখা গেল তাতে করে একটা বিষয় বলতে হয়, বিধানসভার অন্দরে যদিও বামপন্থীরা শূন্য, তাতেও রাজ্য জুড়ে যদি তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে বিরোধী দল বলে কোনো একটি দল বর্তমানে রাজ্যে এক্সিস্ট করে তা হচ্ছে সিপিআইএম অর্থাৎ বামপন্থীরা। কারণ হচ্ছে ব্রিগেড সমাবেশের মোট লোক সংখ্যা যদি সংখ্যার বিচারে আপনাদের বলতে হয় তাহলে আমাদের নজরে যা পড়েছে, আমি নিজে ব্রিগেড সমাবেশে দিন উপস্থিত ছিলাম, তাতে করে আমার নজরে যা পড়েছে তাতে কম করে হলেও 2 থেকে 2.5 লক্ষ মানুষ এদিন ব্রিগেডের এই সমাবেশে জমায়েত করেছিলেন, যা বিজেপির পেছন থেকে উদ্যোগ নেওয়া লক্ষ্যকণ্ঠের গীতাপাঠেও এত লোক জমা হয়নি। ও আপনারা দেখছেন আজ আমার লাল গেঞ্জি, তাই না? লাল গেঞ্জি মানে এটা ভাবা ভুল যে আমি আমাদের রাজ্যের বা আমাদের দেশের সিপিআইএমের একনিষ্ঠ সমর্থক, এটা বলা ভুল। কিন্তু এটা বলা ঠিক হবে যে অবশ্যই আমি বামপন্থী মনস্ক একজন ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলতে বরাবর সচেষ্ট হয়েছি আর সেই কাজ আগামী দিনেও জারি রাখব। কিন্তু আমাকে কখনই এটা ভাববেন না যেহেতু ব্রিগেড সমাবেশে গেছিলাম তাই আমি অবশ্যই সিপিআইএম বা ডিওয়াইএফআই এর একজন কর্মী সমর্থক। আমি এর মধ্যে কোনোটাই নই। আমি একজন প্রাক্তন সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই ব্রিগেড সমাবেশ অ্যানালিসিস করছি আপনাদের জন্য। লোকসংখ্যার নিরিখে যখন এই মীনাক্ষী মুখোপাধ্যায়দের উদ্যোগে গড়ে ওঠা ব্রিগেড সমাবেশ 100 পেয়েছে, সেখানেই এদিনের ব্রিগেড সমাবেশে শুরুতেই বললাম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একগুচ্ছ নতুন ছোঁয়া। শুরুতেই দেখা গেল যে ব্রিগেড সমাবেশে এতদিন বামপন্থীদের ব্রিগেড সমাবেশে মূলত গণসঙ্গীত দিয়ে শুরু হতো, সেই বামপন্থীদের ব্রিগেড সমাবেশ এই প্রথমবার শুরু হলো রবীন্দ্রনাথের গান দিয়ে। আবার সেই গান, যে গান কিছুদিন আগেই আমাদের রাজ্যের সঙ্গীত হিসাবে তকমা পেয়েছে। গানটি হলো বাংলার মাটি বাংলার জল।
যদিও ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকদের তরফে বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে যদিও এই গানটি রাজ্য সঙ্গীত হিসাবে গ্রহণ করে প্রথমবার গাওয়া হয়েছিল, সেখানেও এই গানটির শেষ স্তবক ভুল গাওয়া হয়েছিল। তারই প্রতিবাদে তারা এই ব্রিগেড সমাবেশের সূচনা করলেন বাংলার মাটি বাংলার জল এই গানটি দিয়ে। 1905 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল এই গানটি রচনা করেন। গানটি রচনার অন্যতম কারণ ছিল বঙ্গভঙ্গের বিরোধিতা, আর সেই বিরোধিতায় সেই দিন অবশ্যই কবিগুরু সম্পূর্ণরূপে সফল, আর তাই তার গান আজও বাঙালির মনে প্রাণে সর্বদাই গুনগুন করে ওঠে। এই বাংলার মাটি বাংলার জল দিয়ে যে অনুষ্ঠানের সূচনা হলো, সেই অনুষ্ঠানের সূচনার চরম সুর সাধলেন অবশ্যই এই সমগ্র ব্রিগেড সমাবেশের অন্যতম দৃষ্টি আকর্ষক বক্তা মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি ডিওয়াইএফআই এর এই বিশাল ইনসাফ যাত্রার ক্যাপ্টেনও বটে। মীনাক্ষী মুখোপাধ্যায় অবশ্যই এদিন তার বক্তব্যের মধ্য দিয়ে আরও একবার আগামী দিনে তাঁরাই যে বামপন্থী এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবেন, বা তাঁর নেতৃত্বে সম্ভবত আগামী দিনে রাজ্যের সিপিআইএম এগিয়ে যেতে চলেছে, তা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। বাংলা এবং হিন্দি দুই ভাষাতেই নির্ভুলভাবেই বক্তব্য রাখেন মীনাক্ষী মুখোপাধ্যায়। অর্থাৎ এখান থেকেই বুঝতে হবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী না বাংলা না হিন্দি কোনো একটি ভাষা যেখানে সঠিকভাবে বলতে পারে না, সেখানে তার চেয়ে অনেক ছোট, রাজনীতিতে অনেক নবীন একজন মহিলা নেত্রী অসাধারণভাবে দুটি ভাষায় দক্ষতার সঙ্গে নিজের বক্তব্য রাখে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যের শুরু থেকে শেষ অবশ্যই ছিল রাজ্যে গত 1.5 বছরে, শুধু তাই না গত 1 দশকে রাজ্যে ক্রমশ বেড়ে চলা তৃণমূল কংগ্রেসের এই রাজত্বে দুর্নীতি, পাশাপাশি ছিল 100 দিনের কাজের এজেন্ডা। অন্য বিভিন্ন বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল মানুষকে নতুন করে প্রতিবাদের কণ্ঠে উদ্বেলিত করার ডাক। মীনাক্ষী মুখোপাধ্যায় একটা কথা বলেন, খেলা শুরুর আগে তারাই মাঠ দখল করে নিয়েছেন। এটা ঠিক, যদি পঞ্চায়েত নির্বাচনের ইকুয়েশন দেখেন, পঞ্চায়েত নির্বাচনের ভোট ভাগাভাগি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে বামপন্থীরা কিন্তু গত পঞ্চায়েত ভোটের তুলনায় এবারের পঞ্চায়েত ভোটে অনেক ভালো ফল করেছে। আর যদি এই ভোট ব্যাংক বামপন্থীরা ধরে রাখতে পারে, তাহলে এটা বলাই যেতে পারে আসন্ন লোকসভা নির্বাচনে অবশ্যই তৃণমূল এবং বিজেপির অন্যতম চিন্তার কারণ হতে চলেছে সিপিআইএম। যদিও এখানে আর একটা ইকুয়েশন দেখতে হবে, সিপিআইএম যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট করে এবং তার সঙ্গে আইএসএফের সঙ্গে জোট করে এর আগে 3টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যদি আবারও সেই পথে সিপিআইএম হাঁটে, তাহলে লোকসভা নির্বাচনের ফল কি হবে তা এখনই বলা যাচ্ছে না নিশ্চিত করে। কিন্তু এটা ঠিক, সিপিআইএম যদি আসন্ন লোকসভা নির্বাচনে একা চলে, তাহলে সম্ভবত লোকসভা নির্বাচনে বেশ চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে তৃণমূল এবং বিজেপির জন্য বর্তমান রাজ্যের এই যুব নেতা নেত্রীদের হাতে গড়ে ওঠা সিপিআইএম। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্যে যখন সারা ব্রিগেড গরম তেতে লাল হয়ে আছে, তখন শেষ বেলায় ব্রিগেডের মঞ্চে বক্তব্য রাখতে আসেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম তার ক্ষুরধার বক্তব্যের মধ্যে সেই চিরাচরিত ভঙ্গিতে আবারও রাজ্যের দুর্নীতি এবং একের পর এক চুরিকে নিয়ে প্রথমেই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জিকে অবশ্যই ভাইপো বলে সম্বোধন করে নিজের তোপ দাগেন। শুধু তাই না, এদিন মোহাম্মদ সেলিমের সমগ্র বক্তব্যের মধ্যে আরও একবার 100 দিনের কাজ এবং পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা শোনা গেল। একই সমালোচনা মীনাক্ষীর মুখেও শোনা গেছিল, আর সেই ধ্বনি আরও একবার শোনা গেছিল মোহাম্মদ সেলিমের মুখেও। মোহাম্মদ সেলিম সরাসরি নরেন্দ্র মোদী এবং তার বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে আক্রমণ শানান এবং দেশে একের পর এক সরকারি প্রতিষ্ঠান যেভাবে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আরও একবার সরব হন মোহাম্মদ সেলিম। বামপন্থীদের এই ব্রিগেড সমাবেশে যখন বেশ উজ্জীবিত বামপন্থী কর্মী সমর্থক, বিশেষ করে কমরেডরা, তখন শেষ বেলায় অতিরিক্ত বুঝ যোগান বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত অসুস্থ থাকার ফলে
তিনি এবার ব্রিগেড সমাবেশে উপস্থিত হতে পারেননি। এর আগে 2021 সালে নির্বাচনের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের একটি অডিও বার্তা বেশ ভাইরাল হয়েছিল, কিন্তু এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়দের উদ্যোগে ডিওয়াইএফআই এর এই ব্রিগেড সমাবেশ শুরুর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়রা গেছিলেন পাম অ্যাভিনিউতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং একসময় বুদ্ধদেব ভট্টাচার্য যেমন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ঠিক তেমনটাই ডিওয়াইএফআই এর একজন ফাউন্ডার মেম্বার এবং প্রাক্তন সম্পাদক। বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পাশাপাশি মীনাক্ষী মুখোপাধ্যায়রা আজ ব্রিগেড সমাবেশের সম্পূর্ণ বিবরণ তাকে জানায়। তিনি আশা করেন ব্রিগেড সমাবেশ সম্পূর্ণ সফল হবে, এবং তারপরেই যখন ব্রিগেড সমাবেশ একেবারে শেষ লগ্নে, যখন মোহাম্মদ সেলিমের বক্তব্য শেষ, সেই সময় মীনাক্ষী মুখোপাধ্যায় মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন বুদ্ধদেব ভট্টাচার্যের তরফে তাঁর স্ত্রী এবং কন্যা একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটি সেই আরও একবার রবীন্দ্রনাথের একটি গান, সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গানের 3টি লাইন বুদ্ধদেব ভট্টাচার্য এদিন এই বিশাল ব্রিগেড সমাবেশের জন্য পাঠিয়েছিলেন তার বার্তা হিসাবে। সমাবেশের একেবারে শেষ লগ্নে মীনাক্ষী মাইকের সামনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাঠানো সেই বার্তাটি পড়ে শোনান। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। মীনাক্ষী বলেন, ব্যাস, কমরেডের পাঠানো এই প্রস্তুত, এই উজ্জীবনেই আমরা এগিয়ে যাব আগামী দিনে খেলা শুরু অবশ্যই, তাই মাঠ দখল করতে এসেছি। অন্যদিকে মোহাম্মদ সেলিমের চাচা ছোলা সেই আরও একবার তৃণমূল সভানেত্রী এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক ব্যানার্জিকে বিদ্ধ করা আক্রমণের মধ্যে দিয়ে সেই পুরনো মেজেজে আরও একবার দেখা গেল বামপন্থীদের। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে। ব্রিগেড সমাবেশের আহ্বায়ক ছিল ডিওয়াইএফআই, বামপন্থীদের যুব সংগঠন। সিপিআইএম এর ব্যানারে কিন্তু এদিনের ব্রিগেড সমাবেশ ছিল না। তাই যে সমাগম, যে মানুষের জমায়েত এদিন দেখা গেল, তা কতটা ভোট বাক্সে আগামী লোকসভা নির্বাচন এবং তারও 2 বছর পর বিধানসভা নির্বাচনে ইনসাফ দেবে, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। এখানে বলে রাখা দরকার, এই ব্রিগেড সমাবেশ অবশ্যই আগামী দিনের 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো প্রভাবই ফেলবে না, কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে এই ব্রিগেড সমাবেশ কিন্তু প্রভাব ফেলতে পারে। কিন্তু তার জন্য দরকার তৃণমূল কংগ্রেসের উল্টো দিকে সিপিআইএম এর একার লড়াই। সিপিআইএম যদি আবারও কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে রাজ্যে লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামে, তাহলে কিন্তু মনে হয় সিপিআইএম এর কপালে আবারও দুঃখ আছে। কারণ রাজ্যের মানুষ বামপন্থাকে হয়তো আজও ভালোবাসে। বামপন্থী এবং বামপন্থাদের পক্ষে হয়তো রাজ্যের মানুষের আবারও আস্থা ফিরতে পারে, কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলে বামপন্থীদের প্রতি মানুষের এই আস্থা কতটা ইভিএম এর বাটনে কনভার্ট হবে, তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। একই সঙ্গে বামপন্থী মানসিকতার মধ্যে আইএসএফ এর রাজনৈতিক মানসিকতা একেবারেই বেমানান। সেখান থেকে দাঁড়িয়ে যদি সিপিআইএম আবারও একবার কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গেই জোট করে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামে, তাহলে হয়তো মীনাক্ষীদের এই ব্রিগেড সমাবেশ মাঠেই মারা যাবে। তারা হয়তো মাঠ দখল করে বসে থাকবেন, কিন্তু খেলা হয়ে যাবে রাজনীতির মঞ্চে, খেলা হয়ে যাবে ইভিএম এর বাটনে, আর সেখানেই ধরা পড়ে যাবে তাদের অসফলতা। আশা করি বামপন্থীরা মীনাক্ষীদের অসফল করবেন না। আশা করি এদিন দর্শক আসনে বসে থাকা বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা যুব সমাজকে, যুব কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে যেভাবে সামনের সারিতে এগিয়ে দিয়েছেন, সেভাবেই এগিয়ে দেবেন। তারা আশা করি পলিট ব্যুরোর সিদ্ধান্ত হিসাবে এই জোট মীনাক্ষীদের কাঁধে চাপিয়ে দেবেন না। আর যদি চাপিয়ে দেন আবারও, তাহলে সেই বলতে হয় যে মাঠ দখল করে বসে থাকবেন, কিন্তু খেলা হয়ে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আপনারা শুধু বসে থাকবেন লাল ঝান্ডা নিয়েই আজকের এই আলোচনা শেষ করলাম। আর আজকের এই আলোচনার সঙ্গে আমাদের নজর থাকবে অন্যান্য বিভিন্ন বিষয়ে। আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।